নমস্কার, সিটিভি এন একেটি প্লাসে আপনাদের সকলকে স্বাগত। হেলথলাইন অনুষ্ঠানে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। হেলথলাইন অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন এমন বেশ কিছু বিষয়ে আলোচনা করি যেটা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, আর সেই প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সঙ্গে একজন করে এক্সপার্টস থাকেন যারা আমাদেরকে সেই বিষয়টি সম্পর্কে আরো অনেক বেশি করে অবগত করেন। তার চিকিৎসা কি কি আছে বা কি কি লক্ষণ, আমি যখন চিকিৎসা যাব তার ঠিক আগে কি কি লক্ষণ হলে আমি বুঝতে পারবো যে এই রোগটি আমার হয়েছে, পরবর্তীতে চিকিৎসা, তারপর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, তারপর আমাদের লাইফস্টাইল, সেই সবটা নিয়ে সেই এক্সপার্টরা আমাদের সঙ্গে কথা বলেন। আজকের অনুষ্ঠানেও ঠিক তাই, কিন্তু শুরুতে একবার বলি আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে ডিসলিপিডেমিয়া। আমি জানি শব্দটা শুনতে বেশ কঠিন, আমি বলবো খুব সহজভাবে বলতে গেলে আমাদের রক্তে যখন চর্বির পরিমাণটা বেড়ে যায় সেই বিষয়টিকেই বলা হয় ডিসলিপিডেমিয়া। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আর সেই বিষয়টি অনেকটা বিস্তারে আমাদেরকে জানাবেন আমার সঙ্গে আজকে যিনি এক্সপার্ট রয়েছেন, এমডি মেডিসিন ডক্টর অনুশোক রায়। অনেক স্বাগত স্যার। নমস্কার স্যার, শুরুতে আমি যেটা বললাম শব্দটা এতটাই কঠিন, কিন্তু বিষয়টাকে যদি আপনি একটু সহজভাবে বলেন, ডিসলিপিডেমিয়া বিষয়টি কি? লিপিড মানে বেসিক্যালি চর্বি, আমাদের রক্তে যে চর্বিটা থাকে, এবং ডিস মানে ডিসফাংশন। তো আমাদের রক্তের চর্বির যখন তারতম্য ঘটে, সেটা যখন স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় আমাদের রক্তে পাওয়া যায়, সেটাকেই ডিসলিপিডেমিয়া বলে। এবার আমাদের রক্তে বিভিন্ন ধরনের চর্বি থাকে, যেগুলো আমরা লাইপোপ্রোটিনস বলি, ইউজুয়ালি কোলেস্ট্রল বলেও তাদের বলা হয়। তো ইউজুয়ালি অনেক টাইপের লাইপোপ্রোটিনস থাকে, যেগুলো বাড়লে বা কমলে আমাদের শরীরে বিভিন্ন রকম তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, এবং তার ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তো সেই সব টার্মগুলোকে একত্রে ডিসলিপিডেমিয়া বলা হয়। আচ্ছা, এই যে বলছেন আপনি যে বিভিন্ন ধরনের লিপিড থাকছে, সেটার বাড়ার কমার একটা তারতম্য হচ্ছে, এই বিষয়টি কেন হয়? এটা বেসিক্যালি কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কিছুটা জেনেটিক, কিছুটা আমাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, কিছুটা আমাদের অ্যাডিকশন, কিছুটা আমাদের স্লিপ, এবং কিছুটা আমাদের মানে এক্সারসাইজ হিস্ট্রি, সব কিছু মিলিয়েই কিন্তু এই লিপিডের তারতম্যগুলো ঘটে। এগুলো কোনো একটা পার্টিকুলার বিষয় নয়, বাট অনেকগুলো ফ্যাক্টরস বা মাল্টি ফ্যাক্টোরিয়াল কজের জন্যই কিন্তু এগুলো চেঞ্জ হতে থাকে। এই মাল্টি ফ্যাক্টোরিয়াল যে বিষয়গুলো বললেন, এর মধ্যে জিন রয়েছে, আমাদের লাইফস্টাইল রয়েছে, স্লিপিং প্যাটার্ন রয়েছে, এরকম বিভিন্ন কারণের জন্য এটা হয়। কিন্তু এটার যে লক্ষণ, মানে আমি তো আমার লাইফস্টাইল অনুযায়ী আমার 10 ঘন্টা ডিউটি, তারপর আমার বাড়ি, সমস্তটা সামলাতে গিয়ে আমি তো আমার লাইফস্টাইলের দিকে অতটা নজর দিতে পারছি না। সেক্ষেত্রে ল্যাক অফ স্লিপ হওয়া বা খাওয়া দাওয়া একটু গন্ডগোল হওয়া, সেটা আমাদের জীবনের জন্য খুব সাধারণ। মানে আমিও জানি দর্শকদের মধ্যে আমার বহু মানুষ আছেন যাদের এই বিষয়টা হবে। তারা কি করে লক্ষণগুলোকে বুঝতে পারবেন যে এই বিষয়গুলো, উপসর্গগুলো হলে এই বিষয়টি আচ্ছা ডিসলিপিডেমিয়া হতে পারে, আমার ডক্টরের কাছে যাওয়া উচিত? বেশ, আসলে ডিসলিপিডেমিয়া যেহেতু একটা রক্তের প্যারামিটার, তো সেহেতু রক্তের প্যারামিটারের সবসময় লক্ষণ থাকে না। ইউজুয়ালি দেখা যায় যে স্থূলকায় ব্যক্তিদের লিপিড প্রোফাইল কিন্তু ডিরেঞ্জ থাকতে পারে। এছাড়া যাদের ধরুন অলরেডি ডায়াবেটিস বা হার্টের সমস্যা রয়েছে, তাদের কিন্তু এই ধরনের ডিসলিপিডেমিয়া দেখা যায়। মেনলি ডিসলিপিডেমিয়ার লক্ষণ হয়তো সেভাবে আমরা দেখতে পাই না, তবে স্থূলকায় ব্যক্তিদের একটু সাবধানে থাকতে হবে। আর দ্বিতীয়ত, ডিসলিপিডেমিয়া হলে যে কমপ্লিকেশনগুলো হয় তাদের লক্ষণ কিন্তু আমরা ইউজুয়ালি দেখতে পাই। যেমন ডিসলিপিডেমিয়া হলে যেটা কমনলি হার্টে হয়, সেটা হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক। তো এই ধরনের জিনিসগুলো লক্ষণ কিন্তু আমরা জানি, বুকে ব্যথা, বুক ধরপড় করা, অতিরিক্ত ঘাম হওয়া, এই লক্ষণগুলো কিন্তু ডিসলিপিডেমিয়াকে ইন্ডিকেট করে এবং তার কমপ্লিকেশনগুলোকে ইন্ডিকেট করে। তেমনভাবেই অনেক সময় দেখা যায় যে ব্রেন স্ট্রোকটাও কিন্তু অ্যাকচুয়ালি ডিসলিপিডেমিয়ার পরিণতি। ফলে ডিসলিপিডেমিয়ার কমপ্লিকেশনগুলো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই, এবং পার্সে ডিসলিপিডেমিয়ার লক্ষণ না থাকলেও ডিসলিপিডেমিয়ার কমপ্লিকেশন বা ফলাফলগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই মারাত্মক হয়ে ওঠে। বেশ, এবার আমি চিকিৎসা পদ্ধতিতে আসবো, কিন্তু তার আগে আমি একটু কারণগুলো, যেগুলো আপনি একটা শব্দে বলে দিলেন যে জিনগত কারণে হতে পারে, লাইফস্টাইলের জন্য হতে পারে, আমি সেটাকে একটু বিস্তারিত জানতে চাইবো যে জিনগত ফ্যাক্টর কিভাবে কাজ করে। জিনগত ফ্যাক্টর বলতে আমাদের ডিসলিপিডেমিয়া তো মাল্টি বা পলিজেনিক ইনহেরিটেন্স। তো বেসিক্যালি ডিসলিপিডেমিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে অত্যধিক ট্রাইগ্লিসারাইড লেভেল বা অত্যধিক লিপিড প্রোফাইল ডিরেঞ্জমেন্ট নিয়ে। তো ফ্যামিলিয়াল হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া বলে একটি রোগ আছে, যার ফলে কিন্তু দেখা যায় যে ট্রাইগ্লিসারাইড লেভেলটা কিন্তু অনেক ক্ষেত্রে রোগীদের হাই হয়ে যায়। তার ফলে তাদের কিন্তু অতি অল্প বয়সে এই ধরনের ডিসলিপিডেমিয়া দেখা যায় রক্তে, এবং ইউজুয়ালি রুটিন পরীক্ষার মাধ্যমে বা ডিসলিপিডেমিয়ার যে কমপ্লিকেশনগুলোর কথা আমি বললাম, সেই সিমটমগুলো নিয়ে কিন্তু পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আসে। ফলে এটা কিন্তু তাদের বেসিক্যালি রুটিন টেস্টিং ছাড়া বোঝা সম্ভব নয়। বা অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে চেস্ট পেন বা স্ট্রোকের সিমটম নিয়ে এলে আমরা পরীক্ষা করে বুঝতে পারি। এবার অন্যান্য ফ্যাক্টর যেগুলো জেনেটিক নয়, যেগুলো মডিফায়েবল, সেগুলো কিন্তু অনেকটাই আমাদের হাতে। যার জেনেটিক ফ্যাক্টর রয়েছে তার তো কিছু করার নেই, সতর্কতা অবলম্বন করা ছাড়া। বাট যাদের ক্ষেত্রে মডিফায়েবল ফ্যাক্টরগুলো
ডিসলিপিডিয়ামাকে প্রভাবিত করে তার মধ্যে যেমন আমি বললাম ল্যাক অফ এক্সারসাইজ। আমরা যদি নিয়মিত একটু এক্সারসাইজ করতে পারি বা অ্যাটলিস্ট সারাদিনে 25 মিনিট বা 20 মিনিট একটু ওয়াক করতে পারি, আমরা যদি সপ্তাহে 150 মিনিট ব্রিস্ক ওয়াকিং করি, এছাড়া যদি আমরা খাদ্যাভ্যাস একটু ঠিকঠাক রাখতে পারি, ইউজুয়ালি হেভি ফ্যাটি ফুড বা ফাস্ট ফুড যদি আমরা রেগুলার বেসিসে কনজিউম করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই ডিসলিপিডিয়ামের প্রবণতা বৃদ্ধি পায় এবং দেখা যায় যে ট্রাইগ্লিসারাইড লেভেল এবং ব্যাড কোলেস্ট্রল, যেটাকে এলডিএল বলা হয় বা ভিএলডিএল বলা হয়, সেই লেভেলগুলো কিন্তু আমাদের ব্লাডে বাড়তে থাকে। এবং সব ধরনের কোলেস্ট্রল বা সব ধরনের লিপিড কিন্তু ক্ষতিকারক নয়, যেটা আমি আগেও বললাম। অনেক ধরনের লিপিড রয়েছে, লাইপোপ্রোটিনস রয়েছে, যাদের একটা সামঞ্জস্য থাকা আমাদের শরীরে দরকার, যার মধ্যে এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কিন্তু একটি ভালো কোলেস্ট্রল। তো এর আধিক্য যদি আমাদের শরীরে ঘটে তাহলে কিন্তু আমাদের ডিসলিপিডিমিয়া জনিত কমপ্লিকেশনগুলো কমে যাবে। কিন্তু দুঃখের বিষয় এইচডিএলকে বাড়ানোর মতো কোনো ওষুধ আমাদের হাতে নেই। আমাদের কিছু কিছু জিনিস যদি আমরা অবলম্বন করি, যেমন নিয়মিত এক্সারসাইজ, ঠিকঠাক করে ঘুম, খাদ্যাভ্যাসের পরিবর্তন, সেগুলো যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে কিন্তু আমরা ডিসলিপিডিয়ামিয়া কমাতে পারবো এবং এইচডিএল যেটা গুড লাইপোপ্রোটিন সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা বাড়াতে পারবো। আচ্ছা, এই যে আপনি বললেন যে বেশ কিছু মানে এর লক্ষণ আলাদাভাবে কিছু নেই, আলাদাভাবে বোঝা সম্ভব নয়, কিন্তু আমার হার্টে একটা যেটা আপনি বললেন স্ট্রোক, একদম এই যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলোর তো একটা আলাদা সিমটমস রয়েছে, সেগুগুলো নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে আসছে। কিন্তু আপনারা এই ডক্টরসরা কিভাবে পেশেন্টকে দুটো ভাগে ভাগ করতে পারেন যে ইনি হার্টের সাথে বা অন্যান্য সুগারের সাথে কোনো কানেকশন নেই, এর ডিসলিপিডিমিয়াই হয়েছে, এই যে বিষয়টা, এটা আপনারা কোন টেস্টের মাধ্যমে পৃথক করেন? ইউজুয়ালি পেশেন্ট যখন আমাদের কাছে, মেনলি ডায়াবেটিক পেশেন্ট যখন আসে, আমরা কিন্তু তাদের অলরেডি লিপিড স্ক্রিন করে নিই। লিপিড স্ক্রিনের মাধ্যমে আমরা লিপিড প্রোফাইল বলে একটি টেস্ট হয়, সেটা আমরা করে দেখি এবং তাতে বিভিন্ন রকমের কোলেস্ট্রল, যেগুলো আমি বললাম এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, এগুলোর মাত্রা কিন্তু আমরা দেখতে পাই। তো ডায়াবেটিক পেশেন্ট যখন আমরা দেখি, অলরেডি আমাদের মাথায় কিন্তু ডিসলিপিডিমিয়া ধারণাটা কিন্তু থাকে। সেকেন্ডলি হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের লিপিড লেভেল কিন্তু নর্মাল মানুষের লিপিড লেভেলের থেকে কম হওয়া বাঞ্ছনীয়, কারণ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই ধরনের ইনসিডেন্টস যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো বেশি দেখি। ফলে ডায়াবেটিক পেশেন্ট হলেই আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করি যে তার ডিসলিপিডিমিয়া কোথাও হয়েছে কিনা সেটা দেখার জন্য। নর্মাল পেশেন্টের ক্ষেত্রে যেটা আমি বললাম, ওবিজ, যারা অতিরিক্ত স্থূলকায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঝুঁকি অনেক সময় থাকে। এবং আরেকটা যেটা ব্যাপার, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোলেমিয়া, যে টার্মটা আমি ইউজ করলাম, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফ্যামিলির কেউ, মা বাবা বা অন্য ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি ব্লাড রিলেটিভরা কিন্তু অনেক সময় ডিসলিপিডিমিয়া জনিত কারণে বিভিন্ন সমস্যায় ভোগেন। হার্টের সমস্যা থাকতে পারে, তাদের ব্রেনের সমস্যা থাকতে পারে। তো এই ধরনের পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, আমরা কিন্তু আগাম সতর্কতামূলকভাবে এই লিপিড প্রোফাইলটা টেস্ট করি এবং লিপিড প্রোফাইল টেস্ট করলে কিন্তু আমরা একটা আঁচ পেতে পারি যে তাদের লিপিড লেভেলস কোন জায়গায় রয়েছে এবং তাদের কি কি সাবধানতা অবলম্বন করা দরকার। কিন্তু একটা বিষয়ে মানে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা খুব সাধারণত যেটা দেখি, তারা না রোগা হয়ে যায়, মানে শুকিয়ে যান, সেক্ষেত্রে লিপিড লেভেল বেড়ে যাওয়ার কি? হ্যাঁ, ডেফিনেটলি। আসলে লিপিড লেভেল যেটা আমরা দেখি সেটা কিন্তু সার্কুলেটিং লিপিড লেভেল, যেটা আমাদের ব্লাডে থাকে। তার সঙ্গে আমাদের শরীরের যদি কৃষক আয় কেউ হয়েও যায় ডায়াবেটিসের ফলে, সেটা কিন্তু ডাইরেক্টলি রিলেটেড নয়। আসলে যেটা হয়, ডায়াবেটিস হয়ে গেলে রক্তে লিপিড লেভেল বা লিপিড লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের লেভেল বাড়তে থাকে। ডায়াবেটিসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এলডিএলটাকে কিন্তু ন্যাচারালি ওষুধ না খেয়ে শুধুমাত্র খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজের মাধ্যমে কিন্তু কমানো যায় না। ফলে ডায়াবেটিক যারা, তাদের ক্ষেত্রে লিপিডটা কিন্তু অন্যভাবে কাজ করে। অনেক সময় তাদের চেহারা কৃষকায় হলেও তাদের মধ্যে কিন্তু ব্লাডে লিপিড লেভেলের আধিক্য দেখা যায়। ফলে ডায়াবেটিস হলে কিন্তু আমাদের লিপিডের কথা আগে মাথায় রাখতে হবে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে। একদমই তাই, সতর্কতামূলক ব্যবস্থা অবশ্যই নিতে হবে, কারণ এই যে বিষয়গুলো, এটা অনেক বড় কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারে। এবার আমি একটু চিকিৎসা পদ্ধতির দিকে আসছি। এই যে লিপিড লেভেল আপনারা টেস্ট করছেন, এর পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি কোন দিকে এগোয়? ডেফিনেটলি। এবার কথা হচ্ছে যে কিছু কিছু পার্টিকুলার সেট অফ গাইডলাইন্স আছে। যেমন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এলডিএল যখন 70-এর বেশি হয়, তখনই আমরা ইউজুয়ালি ট্রিটমেন্ট শুরু করে দিতে বলি, বিকজ এই কমপ্লিকেশনগুলোকে আমরা এড়াতে চাই। যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই কমপ্লিকেশনগুলো কিন্তু আমরা এড়ানোর উদ্দেশ্যে আগে থেকেই চিকিৎসা শুরু করে দিই। নর্মাল মানুষ, হেলদি ইন্ডিভিজুয়াল যাদের কোনো সিমটম নেই, অ্যাজ সাচ কোনো ফ্যামিলি হিস্ট্রি বা রিস্ক ফ্যাক্টর নেই, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ওয়াচফুল অ্যাপ্রোচটা নিয়ে থাকি। ওয়াচফুল অ্যাপ্রোচ মানে তাদের লিপিড লেভেল যদি কখনো 100-150 এরকম ক্রস করে, তখন কিন্তু আমরা ইউজুয়ালি ইন্টারভিন করে থাকি। আদারওয়াইজ
আমরা কিন্তু তাদেরকে রেগুলার ফলো আপ করতে বলি এবং তাদের লিপিড লেভেলের দিকে নজর রাখতে বলি। অবভিয়াসলি তার সঙ্গে থাকে নিয়মিত খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার অ্যাডভাইস, এবং এর ফলে যেটা হয় যে আমরা অবাঞ্ছিত ওষুধ প্রয়োগ যেমন আটকাতে পারি, তেমনি ওষুধের সাইড এফেক্টগুলোকেও কম করতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের অলরেডি একটা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের হিস্ট্রি নিয়ে পেশেন্ট আমাদের কাছে এসছে, সেই ক্ষেত্রে লিপিড লেভেল কিন্তু কম থাকলেও আমরা ট্রিটমেন্ট দিই, কারণ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে একবার যার স্ট্রোক হয়ে গেছে বা একবার যার হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদের কিন্তু রিপিটেড হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়, এবং তার ফলে তাদের লিপিড লেভেল কম থাকলেও তাদের এই ধরনের কমপ্লিকেশন অনেকাংশেই রিপিট হতে পারে। সেহেতু তাদের আগে থেকেই আমরা চিকিৎসা করতে বলি। এছাড়া কিছু কিছু স্পেশাল সিচুয়েশন আছে যেটা আমি বললাম, ফ্যামিলিয়াল হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া, যেখানে অলরেডি ট্রাইগ্লিসাইড লেভেল অনেক হাই থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সিমটম ছাড়াই আমরা ট্রিটমেন্ট ইনিশিয়েট করে থাকি। আচ্ছা, এই যে লিপিড লেভেলের বিষয়টি রয়েছে, আপনারা চিকিৎসাটা বললেন, সেটা কিভাবে হয়? পুরোটাই কি মেডিসিনের উপরে নাকি অন্য কোনো পন্থা রয়েছে? অন্য পন্থা বলতে আমি যেটা প্রথমেই বললাম, লাইফস্টাইল মডিফিকেশন বা এক্সারসাইজ, আমাদের সেটা তো পুরোপুরি নিজেদের মধ্যে নিজেদের উপর, ওটা পেশেন্টের উপর নির্ভর, এটা পেশেন্টের উপর নির্ভরশীল। এবং এইটা করলেই কিন্তু দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে, যেহেতু ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্ট, তাদের কিন্তু কোনো কমপ্লিকেশন বা তাদের অন্য কোনো সমস্যা থাকে না, ফলে সামান্য কিছু লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমেই কিন্তু তারা নর্মাল কোলেস্ট্রল লেভেলটাকে নিয়ে আসতে পারে নর্মালসিতে। তো দেখা যায় যে এক্সারসাইজ যেটা বললাম, সারা সপ্তাহে যদি কেউ 150 মিনিট হাঁটেন বা ফ্রি হ্যান্ড বা জিম করতে পারেন, তাহলে কিন্তু তাদের লিপিড লেভেল অধিকাংশ ক্ষেত্রেই নর্মাল থাকে। এবং যেটা আশ্চর্যের ব্যাপার সেটা হচ্ছে এইচডিএল, যেটা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা ভালো লাইপোপ্রোটিন, তার মাত্রাও কিন্তু এক্সারসাইজের মাধ্যমে বৃদ্ধি পায়। ফলে এই জিনিসগুলোকে যদি আমরা নিয়মিত ফলো করতে পারি, আর সেকেন্ডলি খাদ্যাভ্যাস, ফাস্ট ফুড, অয়েলি ফুড, ডিপ ফ্রাইড ফুড, এগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে কিন্তু এই কোলেস্ট্রল সমস্যাটা কিন্তু আমাদের জীবনে মারাত্মক আকার কখনই ধারণ করে না, এবং কমপ্লিকেশনগুলো শুরু হওয়ার আগেই কিন্তু আমরা লিপিড লেভেলটাকে নর্মালাইজ করতে পারি। একদমই। কিন্তু এই যে আমি প্রথমে যেটা জিজ্ঞাসা করলাম যে মেডিকেশন, সেই বিষয়টি কিভাবে আপনারা ফলো করেন? রাইট, মেডিকেশনের অনেক কটা লেয়ার্স আছে। আমরা ইউজুয়ালি নর্মাল যাদের অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্ট তাদেরকে লো ডোজ মেডিকেশন দিয়ে শুরু করি। মার্কেটে এখন অনেক ধরনের মেডিকেশন পাওয়া যায়, বোথ ওরাল এবং ইনজেক্টেবল, এবং পেশেন্টের প্রয়োজন অনুযায়ী আমরা মেডিকেশন দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, মেডিকেশন যাই হোক না কেন, পেশেন্টকে কিন্তু অবশ্যই তার যখন সিমটম হবে, মেনলি ডিসলিপিডিমিয়া রিলেটেড সিমটমস বা ডিসলিপিডিমিয়ার কমপ্লিকেশন হলে যে সমস্ত সিমটম হয়, সেগুলো যখন দেখা দেবে, তখন কিন্তু অতি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং কখনোই মেডিকেশন নিজে থেকে খাওয়া বা সেলফ মেডিকেশন করা উচিত নয়। এবং মেডিকেশন যখন কারোর চলবে, তখন সেটা নিজের ইচ্ছা মতো বন্ধ করে দেওয়া উচিত নয়, কারণ এর কমপ্লিকেশনগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভয়াবহ এবং অনেকাংশেই প্রাণঘাতী। মানে এই বিষয়টি কি দেখা যায় যে এই ধরনের মানে এই রোগটা মানে একদমই, আমি তো বলবো নামটাও খুব কঠিন, সাধারণ মানুষ কতটা জানেন সেটাও একটা বিষয়। সেক্ষেত্রে কি মানুষ নিজে থেকেও নিজে ট্রিটমেন্ট করেন? মানে অনেকেই করেন। অ্যান্টিবায়োটিক যেমন আমরা দেখি 2-4 জন খেয়ে নেন, একদমই, অ্যান্টিবায়োটিকটা তো ওভার দ্য কাউন্টার ইউজ বেড়ে গেছে, কিন্তু এক্ষেত্রে অনেকে ভাবেন যে আমার হয়তো কোলেস্ট্রলটা বেড়ে গেছে, বুকের এখানে চিনচিন ব্যথা হচ্ছে, তো আমি কোথাও যাবো না, আমি একটু কোলেস্ট্রল ওষুধ খেয়ে দেখি। আচ্ছা, তো প্রত্যেকটা ওষুধেরই কিন্তু একটা নির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এবং সব ওষুধ সবাইকে দেওয়া যায় না। ইউজুয়ালি কোলেস্ট্রলের রোগীদের আমরা দেখে থাকি তাদের আন্ডারলাইন হার্টের অসুখ, কিডনির অসুখ বা মাল্টিপল প্রবলেমস থেকে থাকতে পারে। সেক্ষেত্রে ওষুধের ডোজ এবং ওষুধের ধরন কি হবে সেটা কিন্তু চিকিৎসকই ডিসাইড করবেন, এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু এটা করা উচিত নয়। ওটা তিনি সবথেকে ভালো বুঝবেন। একদম। সেকেন্ডলি আরেকটা জিনিস দেখতে পাই, যেহেতু তুমি বললে যে এই রোগটার নামটাই তো কিরকম জটিল, আমরা খুব একটা আমাদের স্বচ্ছ ধারণা নেই, তো এক্ষেত্রে দেখা যায় যে যেহেতু ধারণা মানুষের কম, সেহেতু মানুষ হয়তো মেন কমপ্লিকেশনটাকে ফোকাস করে। যেমন হার্ট অ্যাটাকের জন্য মানুষ হয়তো ওষুধ খেতে রাজি আছে, কিন্তু কোলেস্ট্রলের জন্য ওষুধ খেতে রাজি নয়। সুগারের জন্য মানুষ ওষুধ খেতে রাজি আছেন, কিন্তু কোলেস্ট্রলের ওষুধ খেতে কিন্তু তিনি রাজি নন। সেক্ষেত্রে তাদেরকে এটা বুঝতে হবে যে কোলেস্ট্রল বাড়লে কিন্তু এই ধরনের রোগগুলো বা এই ধরনের কমপ্লিকেশন হওয়ার চান্স বাড়ে। কোলেস্ট্রলের ওষুধ কিন্তু পার্সে কোলেস্ট্রলের জন্য খাওয়া আমরা ইউজুয়ালি খাই না, আমরা কিন্তু কমপ্লিকেশনগুলোকে প্রিভেন্ট করতে খাই, কারণ কোলেস্ট্রল লেভেল বেড়ে গেলে হার্টের ঝুঁকি, ব্রেনের ঝুঁকি, কিডনি খারাপ হওয়ার ঝুঁকি কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আচ্ছা, এই ধরুন একটা ট্রিটমেন্ট প্রসেস হলো, মানুষটি এখন যথেষ্ট সুস্থ আছেন আমি ধরেই নিচ্ছি, তার পরবর্তীতে ফলো আপ স্টেজেস কতটা গুরুত্বপূর্ণ? ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ফলো আপ ছাড়া আমরা কিন্তু উন্নতি বা অবনতি কোনোটাই বুঝতে পারবো না। এবং ফলো আপ মানে মিয়ার প্রেশার দেখে বা তার সুগার লেভেল চেক করে কিন্তু আমরা লিপিড লেভেল বুঝতে পারবো না। এক্ষেত্রে যেটা দরকার, পর্যায়ক্রমিক ব্লাড টেস্ট এবং লিপিড প্রোফাইল লেভেল চেক করা, এবং সেটাকে নিয়মিতভাবে ফলো আপ করা, এবং অ্যাকর্ডিংলি
রেজাল্ট অনুযায়ী তার ওষুধের তারতম্য ঘটানো। কখনোই এরকম যেন না হয় যে আমি একটা ওষুধ শুরু করার পরে টেস্ট রেজাল্টগুলো নর্মাল লেভেলে চলে আসার পরেই ওষুধ অনেক পেশেন্ট বন্ধ করে দেয়, যে আমার তো লিপিড লেভেল নর্মাল হয়ে গেছে, আমার তো তাহলে ওষুধ খাওয়ার দরকার নেই। কিন্তু সেক্ষেত্রেই দেখা যায় যে তাদের ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশনের চান্স কিন্তু বহু গুণ বেড়ে যায়। এবং এই সেলফ মেডিকেশন বলুন বা সেলফ টার্মিনেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে প্রতিটা ওষুধেরই কিন্তু একটা নির্দিষ্ট কোর্স আছে এবং ডিউরেশন অনুযায়ী কিন্তু সেই ওষুধটা খেতে হয়। তা না খেলে আমরা যেমন রোগটা প্রতিহত করতে পারবো না, তেমনি তার সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে বাড়াতে পারি। কিন্তু এক্ষেত্রে মানে আমি বারবার যেটা শুনছি বিভিন্ন কমপ্লিকেশনস, আমি শুনছি আপনি বারবার ওই শব্দটা প্রয়োগ করছেন। কমপ্লিকেশনস বলতে আপনি কি ইন্ডিকেট করতে চাইছেন, মানে কোন কোন বিষয়ে জটিলতা? হ্যাঁ, বেসিক্যালি ওষুধের কমপ্লিকেশন যেমন আছে তেমনি রোগেরও কমপ্লিকেশন আছে। তো রোগের কমপ্লিকেশনগুলো নিয়ে আমি আলোচনা অলরেডি করলাম, যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই ধরনের কমপ্লিকেশনগুলো হতে পারে। এবার ওষুধের কমপ্লিকেশনের মধ্যে কোলেস্ট্রল লেভেলের কমানোর যে ওষুধগুলো থাকে, মেনলি রোজুভাস্টাটিন, অ্যাটোরভাস্টাটিন, ফেনোফাইব্রেট, বেবিডোইক অ্যাসিড, এই প্রত্যেকটা প্রিপারেশনের কিন্তু নিজস্ব কিছু কিছু সাইড এফেক্টস বা কমপ্লিকেশন আছে। যেমন স্ট্যাটিন গ্রুপের ওষুধের ক্ষেত্রে খুব কমনলি যেটা আমরা দেখতে পারি যে মায়োপ্যাথি, গা হাত পায়ে ব্যথা হয়, অনেক সময় মাংসপেশিতে টান ধরে, ডিহাইড্রেশন হতে পারে, এছাড়া গা বমি ভাব, নশিয়া হতে পারে, এছাড়া লিভারের কিছু কমপ্লিকেশন দেখা যায়। এই ওষুধগুলো দীর্ঘদিন ধরে সেবন করার ফলে কিন্তু লিভারের এনজাইম এএসটি, এএলটি এই লেভেলগুলো কিন্তু বাড়তে পারে। ফলে একটা ওষুধ কতদিন আমি খাবো, কতদিন পরে তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে, সেইগুলো কিন্তু বিশেষজ্ঞের উপর ছাড়া উচিত, এবং কখনোই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো কিন্তু খাওয়া উচিত নয়। আচ্ছা, এই একটা ডাক্তার তিনি বলে দিলেন এই সময় অবধি আপনি ওষুধগুলো খাবেন, আর সেটা খেলেনও, কিন্তু পরবর্তীতে এরকম কি কোনো পজিশন হয় যে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে বা কিছু? হ্যাঁ, ইউজুয়ালি আমরা হসপিটালাইজেশনের কথা তখনই বলি যখন আমরা এই কমপ্লিকেশনগুলো দেখতে পাই, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই ধরনের কমপ্লিকেশন যখন আমরা দেখতে পাই তখনই কিন্তু আমরা মানে হসপিটালাইজেশনের কথা আমরা বলে থাকি। ইউজুয়ালি কোলেস্ট্রল লেভেল বেড়ে যাওয়া বা কমে যাওয়া এটা এমন কোনো মারাত্মক অসুখ নয় যার জন্য 70 হসপিটালে ভর্তি হতে হবে। আমরা ওভার দ্য কাউন্টার বা ওপিডি বেসিস ট্রিটমেন্ট করেই কিন্তু এই লেভেলটা নিয়ন্ত্রণে রাখতে পারি, যদি আমরা কিছুমাত্র সতর্কতা মেনে চলি এবং রেগুলারলি আমাদের ফলো আপগুলো ফলো করি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কমপ্লিকেশনগুলো যেটা আমি বললাম সেগুলো কিন্তু অনেক সময় মারাত্মক হয়ে যায়। যেমন কারো যদি স্ট্রোক হয়ে যায় ডিসলিপিডিমিয়ার ফলে, বা হার্ট অ্যাটাক হয়ে যায়, তখন কিন্তু তার চিকিৎসা বাড়িতে সম্ভব নয়, তখন তাকে কিন্তু হসপিটালাইজ হতেই হবে। আচ্ছা, এই বিষয়টি প্রতিরোধের কি উপায় আছে আমি জানতে চাইব। প্রথম কথা হচ্ছে যে নিয়মিত খাদ্যাভ্যাস, এক্সারসাইজ এবং অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ, যেটা আমাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই হয় না। আমাদের স্লিপ টাইম বা স্লিপ আওয়ার্স দিনকে দিন কমে যায়, বিভিন্ন রকম ব্যস্ততা এবং আমাদের ফাস্ট লাইফস্টাইলের কারণে আমাদের খাদ্যাভ্যাসও পাল্টে গেছে। আমরা চটজলদি ফাস্ট ফুড প্রেফার করি, অনেক সময় প্যাকেজ ফুড, ডিপ ফ্রাইড ফুড, এগুলো অনেক সময় আমরা হাতের সামনে পেয়ে যাই বলে আমরা খেতে থাকি। এবং দৈনন্দিন স্ট্রেসের কারণে আমরা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপও পাই না, আমাদের ঘুমের সময়টা কমে গেছে, আমাদের অ্যাক্টিভিটি বেড়ে গেছে, আমরা ম্যাক্সিমাম টাইমই হাই অ্যালার্ট মোডে থাকি। তো তার ফলে আমাদের কিন্তু এই নিয়মিত জীবনযাপনটা কিন্তু আমাদের লিপিড লেভেলের উপর একটা কুপ্রভাব ফেলে, এবং তার ফলে এই ধরনের লিপিড লেভেলসের তারতম্য ঘটে। এবং এই জিনিসগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, যেগুলোকে আমরা মডিফায়েবল ফ্যাক্টরস বলি, সেগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু অনেকাংশে আমরা এই রোগটাকে প্রতিহত করতে পারবো। এবং যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং কিন্তু লিপিড লেভেলকে এফেক্ট করে, এবং স্মোকিং এর ফলে যেটা হয় যে আমাদের হার্টের এবং ব্রেনের যে সূক্ষ্ম সূক্ষ্ম আর্টারিগুলো আছে সেগুলো শ্রিঙ্ক করে যায়, আর্টেরিওস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, এবং এই অ্যাথেরোস্ক্লেরোসিসটাই কিন্তু পরবর্তীকালে স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে থাকে। ফলে আমরা যদি এই খাদ্যাভ্যাসগুলোকে পাল্টাই, আমাদের জীবনযাপনের ধরনটাকে যদি একটু পাল্টাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই আমরা এই রোগগুলোকে প্রতিহত করতে পারবো। সেকেন্ডলি, খাওয়া দাওয়ার মধ্যে আর একটা কথা আমার বলা উচিত, অ্যাডিকুয়েট হাইড্রেশন। অ্যাডিকুয়েট হাইড্রেশন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দরকার হয়। যদি একটা মানুষের সারাদিনে ওয়াটার ইনটেক কমে যায়, তার রক্তের ঘনত্ব বেড়ে যেতে পারে এবং লিপিড লেভেলসে তারতম্য দেখা যেতে পারে। ফলে অ্যাডিকুয়েট হাইড্রেশন, অ্যাডিকুয়েট স্লিপ, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফুড এবং অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ এক্সারসাইজ, এই চারটে জিনিসই কিন্তু আমাদের খুব প্রয়োজন, এবং যার ফলে আমরা কিন্তু অনেকাংশেই এই রোগটাকে ওষুধ ছাড়াই প্রতিহত করতে পারি। এছাড়া সিজনাল ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো কেউ যদি ঠিকঠাক করে খান, তারাও কিন্তু রক্তের এই কোলেস্ট্রল ঝুঁকিটা অনেকাংশে কমিয়ে দেয়। এক্ষেত্রে কি স্ট্রেসের কোনো ভূমিকা আছে? হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো বললাম স্ট্রেস যেটা একটা অ্যাডভার্স এফেক্ট ফেলে। আমাদের স্ট্রেস দুটো ভাবে কাজ করে, একটা হচ্ছে ব্লাডে ক্যাটেকোলামাইন্স লেভেল বাড়িয়ে দেয়,
অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন এই হরমোনগুলোর লেভেল বাড়িয়ে দেয় এবং লিপিড লেভেলটাকেও আমাদের ওরা অনেকভাবেই মডুলেট করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কিন্তু এর ফলে বৃদ্ধি পায় এবং আমাদের শরীরে স্ট্রেসের কারণে এবং বিভিন্ন রকম মেন্টাল ইলনেসের কারণে কিন্তু আমাদের দেহে কোলেস্টেরল লেভেলের কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাই। আচ্ছা, আমি এবার একটু চাইবো যে দর্শকদের জন্য এই যে ঘটনাটা, যে রোগটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এই বিষয়টা যেন একেবারে একটু দূরে থাকা যায়, দর্শক বা আমি নিজেও আমরা যেন একটু দূরে থাকতে পারি, তার জন্য লাইফস্টাইল মেনটেনেন্স আপনি যে বরাবরই বলে গেলেন যে অনেকটা বিষয় রয়েছে, লাইফস্টাইলের ভূমিকা রয়েছে, কিন্তু কোন কাজটা থেকে এড়িয়ে গেলে আমরা অনেক বেশি সুস্থ থাকবো সেটা আপনি বলছেন, কিন্তু কোনটা করলে আমরা আরো বেশি সুস্থ থাকতে পারবো, খাবার দাবার কিরকম, ঘুম কতটা পরিমাণে দরকার, সেই সবটা যদি একটু দর্শকদেরকে বলেন। রাইট, খাবার দাবারের ক্ষেত্রে যেমন আমি বললাম এর আগে, ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার যদি আমরা নিতে পারি, সারাদিনে অ্যাটলিস্ট 2 লিটার মতো জল, এবং অবশ্যই বিশেষ ক্ষেত্রে যারা অলরেডি হার্টের পেশেন্ট বা যাদের অলরেডি আগে হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রুলগুলো অ্যাপ্লিকেবল নয়। আমি নর্মাল লোকেদের ক্ষেত্রে বা সাধারণ মানুষের জন্য বলছি যে তারা যদি এই জিনিসগুলো মেনটেন করতে পারেন, সারাদিনে 2 লিটার জল, ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস এবং কিছু বাদাম, কিছু নাটস বা সিডস, এগুলো যদি আমরা খেতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে গুড কোলেস্টেরল লেভেল বৃদ্ধি পায় এবং ব্যাড কোলেস্টেরল লেভেল কমে। এক্সারসাইজ রেগুলার, রুটিনলি যদি ব্রিস্ক ওয়াকিং করা যায়, এছাড়া স্মোকিং এবং অ্যালকোহল এই দুটো যদি আমরা লিমিট করতে পারি, বেস্টটা যদি আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের বডিতে কিন্তু কোলেস্টেরল লেভেল নর্মালি বা ন্যাচারালি আমরা অনেকটা কমিয়ে আনতে পারি। এছাড়া স্লিপ, যদি 6 থেকে 8 ঘন্টা আমরা ঘুমাতে পারি, যদি আমাদের টাইম পারমিট করে, অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুম তো সবারই দরকার। 6 ঘন্টা না ঘুমালে কিন্তু নানা রকম মানসিক এবং শারীরিক প্রবলেম হতে পারে, যার মধ্যে ডিসলিপিডেমিয়া অন্যতম। তো আমরা যদি এই জিনিসগুলোকে একটু ফলো করতে পারি, তাহলে আমার মনে হয় যে ন্যাচারালি আমরা কিন্তু লিপিড লেভেলসকে কন্ট্রোলে রাখতে পারি। এবং সেকেন্ডলি, যাদের অলরেডি ডিসলিপিডেমিয়া আছে বা যারা অলরেডি ডিসলিপিডেমিয়ার কমপ্লিকেশনের সঙ্গে লড়াই করছেন, তাদের জন্য কিন্তু টাইমলি এবং রেগুলারলি ওষুধ খাওয়া দরকার, ওষুধ স্কিপ না করা দরকার এবং নিয়মিত ডাক্তারবাবুর ফলো আপে যাওয়া এবং তার অর্ডারগুলোকে একটু মেনে চলা দরকার। একটা বিষয়, মানে আমাদের প্রায় বলবো প্রত্যেক বাড়িতেই হার্টের পেশেন্ট রয়েছেন, ডায়াবেটিসের পেশেন্টরা রয়েছেন। এই যে পেশেন্টরা রয়েছেন, তাদের লাইফস্টাইলটাই যাতে এই ডিসলিপিডেমিয়া না হয়, তারা কি করবে? ডেফিনেটলি হার্টের পেশেন্ট এবং ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে তাদের ওষুধ কিন্তু ইউজুয়ালি লাইফ লং চলে, এটা আমাদের মাথায় রাখতে হয়। কোনো কার্ডিয়াক পেশেন্ট যার অলরেডি একটা স্ট্রোকের হিস্ট্রি আছে বা অ্যানজাইনার হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোলেস্টেরলের ওষুধ কিন্তু সারা জীবন খেতে হবে। তাদের এটা ভাবলে হবে না যে আমার এখন সিমটম নেই বলে আমি ওষুধ ছেড়ে দেবো এবং সুস্থ থাকবো, এরকম কিন্তু হয় না। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেও এটা অনেকাংশে ট্রু যে তাদের ওষুধ কিন্তু সারা জীবন চলে। ফলে প্রপার অ্যাডহেয়ারেন্স, প্রপার কমপ্লায়েন্স টু মেডিকেশন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ডায়াবেটিক অ্যান্ড কার্ডিয়াক পেশেন্টস। তারা যদি মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করে দেন, তাহলে কিন্তু ডিসলিপিডেমিয়ার কমপ্লিকেশনগুলো তাদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা দেবে। ফলে নিয়মিত এবং সঠিক ডোজে ওষুধ খাওয়া অবশ্যই দরকার এবং ডাক্তারবাবুর সঙ্গে নিয়মিত টাচে থাকা এবং তার পরামর্শগুলোকে গ্রহণ করা, সেটাও কিন্তু অবশ্য কর্তব্য। পরবর্তীতে ধরুন যার ডায়াবেটিস রয়েছে, তার ডিসলিপিডেমিয়াও হচ্ছে, আর সে একটা সঠিক লাইফস্টাইল লিড করতে পারছে না, এটা কি কোনো ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে? একদম, এক্ষেত্রে কিন্তু মাল্টিপল কমপ্লিকেশনের আশঙ্কা থেকে যায়। কারণ আমরা জানি ডায়াবেটিক রোগীরা কিন্তু স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রবণ হয় এবং ডিসলিপিডেমিয়ার জন্যই কিন্তু মূলত তাদের এই স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হয়ে থাকে। ফলে আমি যদি আজকে ডায়াবেটিক হই, আমি যদি আজকে লিপিড লেভেলসের কেয়ার না নিই এবং ওষুধ না খাই, পরবর্তীকালে কিন্তু এই ধরনের কমপ্লিকেশন হওয়ার চান্স কিন্তু অনেক হাই। এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই কমপ্লিকেশনগুলো কিন্তু একবার হলে তার ফল কিন্তু সুদূর প্রসারী এবং অনেক সময় জীবনঘাতীও হতে পারে। একটা বিষয়, ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে অনেক খাওয়া দাওয়ায় বাধা নিষেধ থাকে, যে তারা আলু খেতে পারবেন না বা এমন কিছু খাবার যেটা মাটির নিচে হয় সেটা খেতে পারবেন না, মিষ্টি জাতীয় কিছু খেতে পারবেন না। সেসব ক্ষেত্রে, মানে ডায়াবেটিস বা হার্টের বলুন, তাদেরও অনেক খাওয়া দাওয়ার বাধা নিষেধ থাকে। সেসব ক্ষেত্রে তারা ডিসলিপিডেমিয়ার সাথে খাবারের তারতম্য করবেন কিভাবে? না, বেসিক্যালি ডায়াবেটিসের জন্য যে সমস্ত খাবারের বিধিনিষেধ সেগুলো তো মানতেই হবে। এখন তার যদি ডিসলিপিডেমিয়ার সঙ্গে থাকে, তাহলে ডিসলিপিডেমিয়ার জন্য যেগুলো বারণ সেগুলো তাকে মেনে চলতে হবে ডায়াবেটিসের খাদ্যাভ্যাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। যেমন মিষ্টি জিনিস খাওয়া ডায়াবেটিসে ইউজুয়ালি প্রহিবিটেড। আমরা বলি যে মিষ্টি, চিনি বা শর্করা জাতীয় খাবার যতটা পারা যায় কম খেতে হবে। সেই সঙ্গে তাকে ডিসলিপিডেমিয়ার জন্য, প্রিভেনশনের জন্য তেল জাতীয় অতিরিক্ত ফ্যাটি খাবার, মাখন, এগুলো কিন্তু কম পরিমাণে খেতে হবে।
তারা যদি চিনি কম খেলো অথচ তেল ঘি মাখনের পরিমাণ বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ডিসলিপিডিয়ামের চান্স বাড়বে এবং ডিসলিপিডিয়ামিয়ার কমপ্লিকেশনের চান্স কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। এই ডিসলিপিডেমিয়া বিষয়টা তাও কত শতাংশ মানুষের মধ্যে দেখা যায়? ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে অলমোস্ট 95%-এর মধ্যে আমরা ডিসলিপিডিয়ামে দেখতে পারি। আর এখন যেহেতু আমাদের নিয়মিত রুটিন লাইফস্টাইলের পরিবর্তন বড়সড় মাত্রায় ঘটেছে, আমাদের যেহেতু এখন হাতে সময় নেই, শরীরচর্চা করার টাইম নেই এবং আমাদের ঘুমের সময় নেই, সেহেতু নর্মাল হেলদি ইন্ডিভিজুয়ালসের মধ্যেও যদি আমরা টেস্ট করি, তাদের মধ্যে অনেকেরই কিন্তু ডিসলিপিডিমিয়া ধরা পড়তে পারে এবং আমরা কিন্তু সবাই ডিসলিপিডিমিয়ার রিস্কের মধ্যে রয়েছি। আমরা ভুলে গেলে আমাদের হবে না যে আমাদের অবভিয়াসলি একটা ফ্যাক্টরস বা মাল্টিপল ফ্যাক্টরস আছে লাইফে যেগুলো কিন্তু ডিসলিপিডিমিয়া করতে পারে এবং ডিসলিপিডিমিয়া হয়ে গেলে তার কমপ্লিকেশনগুলো কিন্তু আমাদের মধ্যে দেখা যেতে পারে। এই যে কমপ্লিকেশনস এর বিষয়গুলো বারবার আসছে, আমরা বারবারই শুনছি যে এটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, একদম। যেগুলো হার্টের পেশেন্ট বলুন বা ডায়াবেটিসের পেশেন্ট বলুন, তাদের ক্ষেত্রে তারা যথেষ্ট বেশি প্রবণতা বেশি থাকে তাদের একদম। মধ্যে। কিন্তু এই ডিসলিপিডিমিয়া বিষয়টা এটা জিনগত কারণে যদি না হয়ে থাকে, আমার ধরুন বাইরে থেকেই এটা ইনটেক হচ্ছে শরীরে, সেক্ষেত্রে আমার কি করণীয়? মানে আমি কতটা নিজেকে দূরে রাখতে পারবো? মানে সমস্ত দিক থেকে কি এখান থেকে সুস্থ হওয়া সম্ভব? হ্যাঁ, ডিসলিপিডিমিয়া একটা মডিফাইবল ডিজিজ, মানে এটা এমন নয় যে একবার হয়ে গেলে সারবে না, এরকম নয়। আচ্ছা, মানে সুস্থ হওয়া সম্ভব? সুস্থ হওয়া সম্ভব এবং আচ্ছা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হেলদি পেশেন্ট যারা নন ডায়াবেটিক বা যাদের কোনো হার্টের কোনো আন্ডারলাইং ইলনেস নেই, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ওষুধ দেওয়ার পর আমরা সেটাকে উইথড্র করতে পারি। তারা যদি নিয়মিত, যেটা বললাম, লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস, এক্সারসাইজ এগুলোর মধ্যে ফিরে আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু রোগটা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায় এবং দীর্ঘদিন সেটা কিন্তু আর ফিরে আসে না। ফলে এই রোগটা কিন্তু সুগার বা প্রেশারের মতো সারা জীবন আমাকে ওষুধ খেতেই হবে এরকম নয়। বাট বারবার বলছি, যারা ডায়াবেটিক, যাদের অলরেডি কার্ডিয়াক করলে ইলনেস আছে বা যাদের স্ট্রোকের হিস্ট্রি আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই মেডিকেশনগুলো সারা জীবন খেয়ে যেতে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি ওষুধ খাওয়া মাঝপথে বন্ধ করে দেন, তাহলে কিন্তু তাদের এই ধরনের স্ট্রোক বা হার্টের অন্যান্য রোগের সম্ভাবনা কিন্তু আবার বেড়ে যায়। কিন্তু নর্মাল ইন্ডিভিজুয়ালস যাদের লিপিড লেভেল হয়তো কোনো কারণে বেড়ে গেছিল বা কোনো কারণে লিপিড লেভেলটা বেড়ে রয়েছে, তাদেরকে যদি আমরা ওষুধ দিই এবং সেই ওষুধের ফলে তাদের লিপিড লেভেল যদি নর্মাল হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধটা আবার উইথড্র করতে পারি এবং নর্মাল লাইফে তারা আবার ফিরে যেতে পারেন, স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। বাট মাথায় রাখতে হবে, যে সমস্ত কাজ করলে, যে সমস্ত খাবার খেলে বা যে সমস্ত লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে লিপিড লেভেল বাড়ে, সেগুলো থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। তাহলে কিন্তু আর লিপিডের ঝুঁকি আমাদের মধ্যে থাকবে না। একদমই। তাহলে আপনি যেটা বলছেন, আমি বলবো এটা প্রত্যেক রোগের ক্ষেত্রেই প্রযোজ্য, যে লাইফস্টাইল মডিফিকেশন। একদম। আপনার লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। আমরা জানি প্রচন্ড কর্মব্যস্ত জীবন আজকালকার দিনে আমাদের সকলেরই, কিন্তু তার মধ্যেও একটা ভালো ফুড হ্যাবিট রাখতে হবে, একটা ঘুমানোর সঠিক সময় অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, যথেষ্ট পরিমাণে হাইড্রেশন অর্থাৎ জল আপনার শরীরকে দিতে হবে। এই শীতের কারণে আমাদের অনেক সময় এমন হয় যে আমরা জলই খেতে ভুলে যাই সারাদিনে, সেটা করলে চলবে না। হাইড্রেশন শরীরে প্রয়োজন রয়েছে। সেখান থেকেও এই ডিসলিপিডেমিয়া, যেটা খুব কঠিন বলে মনে হচ্ছে, সেই বিষয়টা অনেক সহজে আপনি সুস্থ থাকতে পারেন, সেই বিষয়টা থেকে দূরে থাকতে পারবেন। আর আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। ধন্যবাদ। নমস্কার। থ্যাংক ইউ।